তোমার পালনকর্তার আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবনদশা বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে শ্রেষ্ঠচারপূর্ণ কথা। তাদের সামনে ভালোবাসার সাথে নরমভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। ইমন চোখ নামিয়ে বিনয়ভাবে মাকে জানালো সে এখন বিয়ে করতে পারবে না, সেই তার সন্তানের মা এবং বাবা। শাহিনা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেলেন। বাচ্চাটা ইমনের পাঞ্জাবি ধরে সে কখন থেকে টানছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। মনে মনে ইমন বলল, কেন এইভাবে আমাকে একা ছেড়ে চলে গেলে মহারানী? বাচ্চাটা যখন দেখলো তার বাবা তার দিকে তাকাচ্ছে না, তখন বিছানা থেকে নামতে চেষ্টা করতে লাগলো। হঠাৎ করে ইমন ছেলের দিকে খেয়াল করলো বিছানার চাদর আঁকড়ে ধরে আছে, হাতটা ছুটে গেলেই পড়ে যাবে। তাড়াতাড়ি করে ছেলেকে কোলে তুলে নিল ইমন। বাচ্চাটা বাবা বাবা বলতে বলতে খেলনার দিকে ইশারা করলো। খেলনাগুলো বিছানার নিচে পড়ে গেছে, সেটা আনতেই নামছিল বাবুটা। ইমন ছেলের কপালে চুমো দিয়ে বলল, এখন যদি পড়ে যেতে বাবা, তো কি হইতো বুঝতে পারছো? ভিজা ভিজা চোখ নিয়ে খেলনাগুলো বিছানায় তুলে দিল ইমন। খুব কষ্ট হচ্ছে তার, মায়ের কথাটা কানে বাজছে বারবার, চাইলেও যে মায়ের কথাটা রাখতে পারবে না সে। নুসরাতকে মন থেকে মুছতে পারবে না কিছুতেই। এই মনে শুধু নুসরাতকেই ঠাঁই দিতে চায় ইমন, আর কারো আনাগোনা মানতে পারবে না সে। ছেলের দিকে তাকিয়ে আছে ইমন। বিছানায় আপন মনে খেলছে বাবুটা। ইমন ভাবছে ছেলেটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। চোখ দিয়ে টপ করে এক ফোঁটা পানি বেরিয়ে এলো ইমনের। এমন সময় বাচ্চাটাও ইমনের দিকে তাকায়। তাড়াতাড়ি চোখটা মুছে মুচকে এসে ইমন ছেলের দিকে তাকায়। খেলা ছেড়ে ইমনের কোলে উঠে যায় বাবুটা। তারপর বাচ্চাটা বলে, বাবা আমার ঘুম পাচ্ছে। পরম আদরে ছেলেকে বুকিয়ে জড়িয়ে নিল ইমন। আস্তে আস্তে ঘুমের রাজ্যে হারিয়ে যায় বাবুটা। রাত 2টা নাগাদ ফায়জার চোখে ঘুম নেই। ইসাকের কথা বড্ড মনে পড়ছে। ফায়জা ভাবছে, এটা তো জানাই হলো না ওরা কাল কখন আসবে। জনাবকে একটা ফোন করে দেখি। সারাটা দিন উনি আমায় একটা ফোনও করলেন না। এই বুঝি ওনার ভালোবাসা। বিয়েটা হোক, তারপর মজা বোঝাবো আপনাকে সাহেব। ইসাক এপিট ওপিট করতে বারবার। ঘুম যে তারও আসছে না। ফায়জাকে ভীষণ মনে পড়েছে তারও। ইচ্ছে হচ্ছে একটু কথা বলতে। মোবাইলটা হাতে নিল ইসাক। স্ক্রিনে নাম্বারটা ডায়াল করতে যাবে, এর মাঝে আবার কেটে দিল ইসাক। মনে মনে ইসাক বলল, না না, এ আমি কি করছিলাম? শয়তানকে আবার অনুসরণ করতে লাগলাম। আমাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর অবাধ্যতা আমি আর করতে পারবো না। শয়তান বারবার আমায় ফাঁদে ফেলতে চায়। অনেকক্ষণ ছটফট করলো ইসাক। ইসাকের আয়াতটির কথা আবার মনে পড়ে গেল। ইমন অনেকবারই আয়াতটির কথা বলছিল, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছেন। তারপর কি মনে করে হুট করে উঠে গেল। বাতিটা জ্বালিয়ে ওয়াশরুমে চলে গেল উজু করতে। উজু করে এসে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল ইসাক। রবের দরবারে ধৈর্যের জন্য সাহায্য প্রার্থনা করল ইসাক। ফায়জা ফোন হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ইসাকের নাম্বার ডায়াল করল। ইসাক জায়নামাজে তখনও বসেছিল। এতটাই ধ্যানমগ্ন ছিল যে তার ফোনটা যে একের পর এক বেজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার। ফায়জা বিরক্ত হয়ে ফোনটা বিছানার কোনায় ছুঁড়ে মারল আর নিজেই মনে মনে ইসাককে বিড়বিড় করে বকা দিতে লাগলো। ইসাক জায়নামাজটা উঠিয়ে ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। তারপর লম্বা একটা শ্বাস নিয়ে বলল, যাক, এখন শান্তি লাগছে। মোবাইলের স্ক্রিনে বাতিটা জ্বলতে দেখে ইসাক মোবাইলটা হাতে নিল। ফায়জার 10টা মিস কল। ইসাক কল না করে মেসেজ করলো। ফায়জা মেসেজের রিপ্লাই না দিয়ে আবার কল করলো। ইসাক কলটা কেটে দিয়ে আবার মেসেজ করলো। সে কল ধরতে পারবে না, কোনো দরকার থাকলে মেসেজে বলার জন্য। ফায়জা বেশ অবাক হলো ইসাকের কথায়। আর 7-5 না ভেবে ফায়জা রিপ্লাই করলো, কাল কখন আসবে ওদের বাড়িতে? ইসাক ছোট্ট করে লিখলো, দুপুরে। এরপর আর একটা কথাও বলেনি ইসাক, যদিও বা ফায়জা মেসেজ করছিল। নিজের মনটাকে খুব কষ্ট করে সংযত করেছে ইসাক, সেটার বরখেলাফ হতে দিতে পারে না। দুপুরে ইসাক ও ইসাকের মা বাবা ফায়জাদের বাড়ি চলে যান।
ডাইনিং রুমে ফায়জার মা আর ওরাই সবাই বসে আছে। ফায়জার বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন বলে ওরা জানায়। হালকা চা নাস্তা করে ইসাকরা বসেছিলেন। এরই মাঝে ফায়জার বাবা চলে এসেছেন। এসি ডাইনিং রুমে চলে আসতেই চোখ বড় বড় হয়ে যায় ওনার। রাগীস্বরে ফায়জার মাকে ডাক দেন ফায়জার বাবা। এদিকে ইসাকের বাবাও উঠে দাঁড়ান ফায়জার বাবাকে দেখে। ছেলে এবং মাকে তাড়া দেন এখান থেকে চলে আসতে। ফায়জার বাবা প্রায় চেঁচিয়ে উঠলেন, ওনারা এখানে কি করছে ফায়জার মা? ফায়জার বাবার চেঁচামেচি শুনে সেও রুম থেকে বেরিয়ে আসে। অবাক দৃষ্টি নিয়ে বাবার দিকে তাকায়। তারপর শান্ত গলায় বাবাকে বলে, ওনাদের কথাই কাল বলছিলাম বাবা তোমায়। ফায়জার বাবা মেয়ের এই কথা শুনে গর্জে ওঠেন। ফায়জার বাবা বলে, তোর সাহস কি করে হয় এই লোকটার ছেলেকে ভালোবাসতে, যে আমার বিজনেসের এবং ব্যক্তিগত জীবনে ক্ষতি করেছে? না হলে আমি ঘর থেকে বের করে দেব। ইসাকের বাবাও গর্জে উঠে বললেন, এই চরিত্রহীন লোকটার মেয়েকে ঘরে তোলে আমিও আমার ছেলের জীবনটা শেষ করতে চাই না। বাপ এমন চরিত্রহীন মেয়ে জানি কি হয়। ফায়জার বাবা বলল, তাহলে বেহায়ার মতো আসলি কেন? তোর চরিত্রহীন ছেলেই তো আমার মেয়ের মাথা খেয়েছে, আর আমার মেয়েটা না বুঝে তোর ছেলের ফাঁদে পা দিয়েছে। ইসাকের বাবা বলল, এই মেয়েটি তোর জানলে কখনই এখানে আসতাম না। প্রচণ্ড ঝগড়ার পর ইসাকের বাবা বেরিয়ে আসেন ফায়জাদের বাড়ি থেকে। ইসাক বাবাকে বোঝাতে গিয়েও ব্যর্থ হয় বাবার ধমকানিতে। বরাবরই বাবাকে সে ভয় পায়, তাই আজ শত চেষ্টা করেও বাবাকে বোঝাতে পারিনি। ইসাকের বাবা ইসাককে এক পর্যায়ে বলেই ফেলেন সে তার ঘনিষ্ঠ বন্ধু ইমতিয়াজ আহমেদের মেয়ের সাথে ইসাকের বিয়ে দিবেন। ইসাককে এটাই শেষ সিদ্ধান্ত দিয়ে দেন তিনি। ইসাক সেদিন রাগ করে বাড়ি থেকে চলে আসে। সারাদিন সে আর বাড়িতে যায়নি। ফায়জা বাবাকে শত কষ্ট বুঝিয়েছে যে সে ইসাককে ছাড়া বাঁচতে পারবে না। একমাত্র মেয়ের এমন জিত আর রাগের কাছে নিজের রাগটা হারিয়ে দেন আশরাফ সাহেব। তিনি সিদ্ধান্ত নেন ইসাকের বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। নিজের মেয়ের খুশির জন্য যে তাকে এটা করতেই হবে। ফায়জা বাবার এই কথা শুনে আত্মহারা। খবরটা জানাতে ইসাককে ফোন দিলে ইসাকের ফোন বরাবর সুইচ অফ পায় সে। প্রচণ্ড অভিমান ঘিরে ধরে তাকে ইসাকের প্রতি। এইটুকু বলেই থামে ফায়জা। চোখের কোণে অশ্রুগুলো মুছে ফেলে সে। সেদিন আর কথা হয়নি ইসাকের সাথে। পরের দিন বাবা যখন ইসাকের বাসায় যান, ইসাকের বাবা বলল, তুই কোন সাহসে আমার বাড়ি এসেছিস? আশরাফ আহমেদ বলল, দেখ যা হয়েছে আমাদের মাঝে হয়েছে, ঝগড়াটা কেন ছেলে মেয়েদের জীবনে আনছিস? ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করে, আর ওরা তো গুনাহ থেকে বাঁচতেই এই পদক্ষেপ নিয়েছে। না হলে আজকালকার ছেলেমেয়েরা এই সকল চিন্তা করে কয়জন? আমরা কি ওদের জন্য আমাদের এই ঝগড়াটা মিটাতে পারি না? ইসাকের বাবা চেঁচিয়ে উঠে আশরাফ আহমেদকে কয়েকটা কথা শুনিয়ে দেন। ইসাকের বাবা বলে যে ইসাকের বিয়ে তিনি অন্য জায়গায় কথা দিয়ে ফেলেছেন, আর গুনাহ থেকে ছেলেকে বাঁচাতে তার বলা জায়গায় ছেলেকে বিয়ে দিবেন, আর তিনি তার কথার একটুও নড়চড় করবেন না। ইসাক সেদিন বাসায় ছিল না। সেদিন মন খারাপ করে ইমনের কাছে যায় ইসাক। ইমন ইসাককে দেখে হাতটা বাড়িয়ে মুসাফা করে নেয়। ইসাক সব সমস্যার কথা বললে ইমন বুঝিয়ে বলে পরিস্থিতিটা যে নিজেই বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে হবে, আর সে বলে বাবা মার সাথে সবসময় ভালো আচরণ করতে। বাড়িতে এসে ইসাক যখন মায়ের কাছ থেকে শুনল যে বাবা ফায়জার বাবাকে অপমান করে ফিরিয়ে দিয়েছেন, প্রচণ্ড রাগ নিয়ে সেদিন বাবার কাছে দৌড়ে যায় এই আচরণের জবাব চাইতে। বাবার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সেদিন ইসাক তার মাকে জানায় এই বাড়িতে তার থাকা সম্ভব হবে না। ইসাকের মা ইসাককে জড়িয়ে ধরে সেদিন খুব কেঁদেছিলেন। মায়ের চোখের পানি ইসাক কখনোই সহ্য করতে পারে না, তাই সেদিনও মায়ের ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করে ইসাক। নিজের মনে পাথর চেপে বাবা মায়ের সিদ্ধান্ত রাজি হয়ে যায় সে। তার জন্য বাবা মার কোনো ক্ষতি হোক সেটা ইসাক মানতে দাঁড়াচ্ছিল। ফায়জার বাবা সেদিন ফায়জাকে গিয়ে সব বললেন। ফায়জা বাবার মুখে এই কথাগুলো শুনে কষ্টে জর্জরিত হয়। আজ তার জন্য বাবাকে অপমান হতে হয়েছে। ফায়জা কাঁদতে কাঁদতে সেদিন বাবাকে জড়িয়ে ধরে বলেছিল আর কোনোদিন তার জন্য বাবাকে কষ্ট পেতে হবে না। সেদিন মেয়ের মাথায় হাত বুলিয়ে মিথ্যে সান্ত্বনা দেন আশরাফ আহমেদ। 10 দিন পর ফায়জা নিজের অনিচ্ছা সত্ত্বেও কলেজে যায়, কারণ আজ তার পরীক্ষা।
এই 10 দিনের ভিতরে ইসাককে যে কতটা কল দিয়েছে শুধু ফায়জাই জানে। আজ নিজের মনটাকে শক্ত করে ফায়জা সিদ্ধান্ত নেয় ইসাককে পেলে আজ সে তার মুখ থেকে শুনতে চায় যে সে কি চায়। পরীক্ষা শেষ করে বের হয়ে ইসাককে খুঁজতে বেরিয়ে যায় ফায়জা। শত চেষ্টা করেও যখন ইসাককে খুঁজে পাচ্ছে না তখন হঠাৎ ইমনকে দেখে সেদিকে এগিয়ে যায় ফায়জা। ফায়জা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ইমন চোখটা সামনে থেকে নামিয়ে সালামের উত্তর দেয়। ফায়জা অস্থির গলায় বললেন, ইসাককে দেখছেন ভাইয়া? ইমন বলল, হ্যাঁ, মসজিদের দিকে যেতে দেখছি। ইমনের কথা শেষ না হতেই ফায়জা সেদিকে দৌড়ে চলে গেল। ইসাক ফায়জাকে আসতে দেখে উল্টো দিকে হাঁটা শুরু করে, কারণ সে যে আর ফায়জার সামনে পড়তে চায় না। নিজেকে বড় অপরাধী লাগছে ইসাকের। ফায়জার সামনে দাঁড়ানোর সাহস এই ইসাকের। ফায়জা এক প্রকার জোরে দৌড়িয়ে গিয়ে ইসাকের সামনে গেল। ইসাকের পাটা থেমে গেল। ফায়জা ইসাকের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে তারপর খুব স্বাভাবিক গলায় বলল, আমাকে এইভাবে এড়িয়ে চলার মানে কি ইসাক? ইসাক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফায়জা কঠিন স্বরে ইসাকের হাতটা চেপে ধরে বলল, আমি কিছু জিজ্ঞাসা করছি তোমায়। ইসাক মাথা নিচু করে উত্তর দিল, বাবা তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা বলে ফেলেছেন ফায়জা। ইসাকের গলাটা কাঁপছে ভীষণ। ফায়জা ইসাকের হাতটা ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ইসাক সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। খুব কষ্ট হচ্ছে তার। বাচ্চাদের মতো কাঁদছে ইসাক। আজ পরিস্থিতির কাছে বড় অসহায় সে। ফায়জা ঠাই নীরব দৃষ্টি নিয়ে ইসাকের দিকে তাকিয়ে আছে।